নমস্কার, সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। WBCS স্পেশাল আমাদের এই চ্যানেলটি এবং আমাদের এই চ্যানেলে WBCS বাংলা অপশনালে স্পেশালি ক্লাস করানো হয়। এছাড়া জিএস পেপারসের ক্লাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করি। আজকে আবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে WBCS বাংলা অপশনাল স্পেশাল। তো WBCS এর বাংলা অপশনালি সিলেবাস ওয়াইজ আমরা আলোচনা করছি। অবশ্যই তোমরা প্লেলিস্টে দেখে নিয়েছো, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হয়, পেপার 1, পেপার 2 এবং প্রশ্ন কীরকম আসতে চলেছে, কিভাবে তোমরা সেটাকে অবশ্যই এনকাউন্টার করবে, সব কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করি, কিভাবে প্রশ্নের উত্তর লিখবে, হ্যাঁ, এই ধরনের আলোচনা কিন্তু আমাদের ভিডিও ক্লাসগুলোতে রয়েছে। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর এছাড়া আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে, আমাদের ক্লাসেই নোট লিখিয়ে দেওয়া হয়। এছাড়া আরও যদি কিছু কোয়ারি থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। নাম্বারটা আমি বলে দিচ্ছি 9038020370 এই নাম্বারে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাস WBCS বাংলা অপশনালের পেপার 1। পেপার 1-এ দুটো পার্ট আছে আমরা জানি, একটা বাংলা ভাষাতত্ত্ব আর একটা বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাসের বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের যে টপিক সেটা হচ্ছে গিয়ে আমাদের সিলেবাসটা তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও। সেখানে বাংলা নাটক যে বা ড্রামা যে পার্টটা রয়েছে, ড্রামা বলে লেখা রয়েছে যে পার্টটা, সেখানে 19th সেঞ্চুরি ড্রামা। তো সেইখানে আমরা জানি যে বাংলা নাটক সাহিত্যের ইতিহাস বা নাট্য সাহিত্যের ইতিহাস নিয়ে আমাদের কিন্তু এই টপিকটা রয়েছে। তো এই নাট্য সাহিত্যের ইতিহাস থেকে আমাদের বিভিন্ন নাট্যকার করতে হবে এবং কি কি নাট্যকার কাদের কাদের আমাদের করতে হবে তার একটা লিস্ট আমি আলোচনা করে দিয়েছি প্রিভিয়াস ক্লাসগুলোতে, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দীনবন্ধু মিত্রের অবদান। তাহলে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস আলোচনার পূর্বে আমাদের প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে নাটক সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা থাকার প্রয়োজনীয়তা রয়েছে। নাটক শব্দটা শুনলে আমাদের প্রথমেই দুটো কথা মাথায় আসে। একটা প্রাচ্য নাটক যেটা সংস্কৃত দ্বারা ইনফ্লুয়েন্সড, আর একটা হচ্ছে অবশ্যই পাশ্চাত্য নাটক যেটা অবশ্যই গ্রিক ইনফ্লুয়েন্সড। এবং পরবর্তীকালে এলিজাবেথীয় যুগ যদি দেখি তাহলে আমরা অবশ্যই শেক্সপিয়ারের নাটকের কথা বলতে পারি, ঠিক আছে? তো এই দুটো বিষয়কে বাদ দিয়ে বাংলা সাহিত্যে নাটকের যে প্রকাশ সেটা অবশ্যই আমরা যদি তার ঐতিহাসিক দিক দেখি তাহলে সেটি প্রথমে অনুবাদমূলক নাটকের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। সংস্কৃত নাটক এবং গ্রিক নাটক বা ইংরেজি নাটক থেকে অনুবাদমূলক নাটকের মাধ্যমে কিন্তু বাংলা সাহিত্যে নাটকের আবির্ভাব। কিন্তু পরবর্তীকালে রামনারায়ণ তর্করত্ন অবধি সেটা সীমাবদ্ধ ছিল, কিন্তু পরবর্তীকালে মধুসূদন দত্তের আবির্ভাবের পরে আমরা দেখতে পাই যে বাংলার মৌলিক নাটক কিভাবে সূত্রপাত হচ্ছে এবং শর্মিষ্ঠা নামক নাটকের মাধ্যমে বাংলার প্রথম মৌলিক নাটকের সূত্রপাত, আবির্ভাব যাই বলো না কেন, এবং পরবর্তীকালে আমরা দেখেছি আরও বাংলা নাটকের কিন্তু একটা অসামান্য ভাণ্ডার আমরা কিন্তু উপহার হিসেবে পেয়েছি, ঠিক আছে? তো মধুসূদন দত্তের সমসাময়িক নাট্যকার হলেন দীনবন্ধু, এবং দীনবন্ধু মিত্রের প্রথম যে নাটক, সব থেকে গুরুত্বপূর্ণ নাটক, সেটা হচ্ছে নীলদর্পণ। তো নীলদর্পণ থেকে তোমরা জানো পিএসসিতে প্রচুর প্রশ্ন আসে, প্রিলিমসের জন্য প্রচুর প্রশ্ন আসে। দীনবন্ধু মিত্রের নাটকের নাম নীলদর্পণকে লিখেছে সেটা, নীলদর্পণকে অনুবাদ করেছেন সেটা, কত সালে প্রকাশিত সেটা। তো এই ধরনের প্রশ্ন অবশ্যই আসে, তাই জন্য তোমরা মোটামুটি নীলদর্পণ সম্পর্কে জানো। অর্থাৎ মধুসূদন সম্পর্কে আমরা যদি আমরা মনে করি তাহলে আমাদের যেটা মনে পড়ে সেটা অবশ্যই আমরা মেঘনাদ বধ কাব্য যেমন মনে পড়ে, সেরকমই কিন্তু দীনবন্ধু মিত্রর কথা এলে কিন্তু আমরা সবার আগেই যেটা আমাদের মনে পড়ে সেটা হচ্ছে কি নীলদর্পণ নাটক। এটা তার প্রথম নাটক, 1860 সালে প্রকাশিত এবং সব থেকে জনপ্রিয় নাটক। বাংলা সাহিত্যের ইতিহাসে শুধুমাত্র নয়, বাংলা একেবারে ঐতিহাসিক দিক থেকে কিন্তু দেখতে গেলে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের কিন্তু একটা আলাদাই গুরুত্ব রয়েছে, তাই না? আমরা জানি নীলদর্পণ নাটকের মধ্যে শুধুমাত্র চরিত্র ভিত্তিক তোরাপ বা রাইচরণের মতো চরিত্র, এই ধরনের চরিত্র ভিত্তিক বিষয় নয়, তার যে আবেগপ্রসূত বিষয়টা তৎকালীন স্বদেশী সমাজে কতটা গুরুত্ব রেখেছিল, তাই না? তো এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, এবং যদি প্রশ্ন আসে যে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো, তাহলে তার মধ্যে কিন্তু অবশ্যই দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করবে, ঠিক আছে? তার কাহিনী বিশ্লেষণ, তার চরিত্র বিশ্লেষণ, এই বিষয়টা একেবারে আলাদা করে নীলদর্পণটাকে একটা আলাদা জায়গা দেবে দীনবন্ধু মিত্র আলোচনা করতে গেলে, ঠিক আছে? তাহলে এবার আমরা পুরোপুরি প্রশ্নের উত্তর কিভাবে লিখবো সেখানে চলে যাচ্ছি, সেই আলোচনা প্রসঙ্গে আমরা চলে যাচ্ছি। তাহলে প্রথমেই যেটা বলবো, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে ধরনের প্রশ্ন আসলে তোমরা একটা
প্যাটার্ন তৈরি করে নেবে, যেখানে ভূমিকার একটা পার্ট থাকবে। ভূমিকার মধ্যে দীনবন্ধু মিত্র সম্পর্কে একটু লিখে দিলে ৩-৪ লাইন, হ্যাঁ? দীনবন্ধু মিত্রের আবির্ভাবকাল, তার সমসাময়িক যারা আছে, যেমন আমি এখানে আলোচনা করলাম যে মধুসূদন দত্তের সমসাময়িক ছিলেন কিন্তু আমাদের দীনবন্ধু মিত্র। মধুসূদনের মতো প্রতিভা থাকা সত্ত্বেও দীনবন্ধু মিত্রের সেই সময়ে জনপ্রিয় হয়ে ওঠাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? একটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। যেমন শেক্সপিয়ার তার সমসাময়িক যে নাট্যকার মার্লো, হ্যাঁ, তার ভাবনাকে গ্রহণ করেও তার মধ্যে যে একটা নিজস্বতা দেখিয়ে তিনি এলিজাবেথীয় যুগের একজন শ্রেষ্ঠ নাট্যকার হয়ে উঠেছিলেন, সেরকমই মধুসূদন প্রতিভা থাকা সত্ত্বেও তার স্ফুরণে হারিয়ে না গিয়েও দীনবন্ধু মিত্র কিন্তু নিজস্ব বৈশিষ্ট্যে উজ্জ্বল হয়ে আত্মবলীয়ান হয়ে রয়েছেন এবং তৎকালীন যুগে গুরুত্বপূর্ণ একজন নাট্যকারের অভিধায় তিনি চিহ্নিত, তাই তো? তাহলে আমরা যদি নাটক আলোচনা করি, প্রথমেই আমি বললাম যে প্রথমে তার সম্পর্কে, নাট্যকার সম্পর্কে আমরা একটা ভূমিকা দিয়ে নিলাম, তার কিভাবে তার বাংলা সাহিত্যে অবতারণা ঘটছে। দীনবন্ধু মিত্র এর ক্ষেত্রে আমরা যদি অবতারণার আলোচনাটা করতে যাই, তাহলে এটা বলবো যে তিনি ঈশ্বর গুপ্তের যে সংবাদ প্রভাকর পত্রিকা রয়েছে সেখানে কবি হিসাবে প্রথমে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীকালে নীলদর্পণের হাত ধরেই কিন্তু তার বাংলা সাহিত্যে জনপ্রিয়তা। ঠিক আছে? আচ্ছা, তো তিনি তার যদি আমরা রচনা দেখি, তার রচনা কিন্তু খুব বেশি, তার রচনায় কিন্তু সংখ্যাধিক্য নেই। তিনি মোটামুটি প্রহসন লিখেছেন ৪টে এবং এছাড়া নাটক লিখেছেন, পূর্ণাঙ্গ নাটক বা ৩ অঙ্কের নাটক লিখেছেন ৩টে। সবথেকে জনপ্রিয় যেটা বললাম সেটা অবশ্যই নীলদর্পণ, ১৮৬০ সালে প্রকাশিত। তারপরে তিনি লিখেছেন নবীন তপস্বিনী, তারপরে কমলে কামিনী লিখেছেন। এছাড়া প্রহসনের মধ্যে লিখেছেন সধবার একাদশী, জামাই বারিক, বিয়ে পাগলা বুড়ো, হ্যাঁ, এই ধরনের কিন্তু তিনি লিখেছেন। আমরা অবশ্যই সালগুলো তোমাদের এক্ষুনি আমি আলোচনা করে দিচ্ছি, তো তোমাদের নোট লিখতে সুবিধা হবে, আমি বলে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে নীলদর্পণ ১৮৬০ সালে প্রকাশিত, তারপরে নবীন তপস্বিনী ১৮৬৩, কমলে কামিনী ১৮৭৩। এছাড়া যে প্রহসনগুলো বললাম ৪টে প্রহসন তিনি লিখেছেন, সধবার একাদশী ১৮৬৬ সালে প্রকাশিত, বিয়ে পাগলা বুড়ো ১৮৬৬ সালে প্রকাশিত, লীলাবতী একটি প্রহসন রয়েছে ১৮৬৭ সালে প্রকাশিত এবং জামাই বারিক বলে একটি প্রহসন রয়েছে ১৮৭২ সালে প্রকাশিত। তাহলে তোমরা যখন এই ভূমিকার পরে যে প্যারাটা চলে যাবে, সেখানে তোমাদের যে নাট্যগ্রন্থ সমূহ সেটার একটা লিস্ট দিয়ে দিলে, একটা তালিকা দিয়ে দিলে, তারপরে প্রত্যেকটা নাটক নিয়ে যদি তোমরা অল্প অল্প করে ছোট ছোট করে প্যারা লিখতে পারো, আলোচনা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের নোটটা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। তাহলে প্রথমেই বললাম যে নীলদর্পণ নাটকের কথা। তো নীলদর্পণ নাটকটা দিয়ে কিন্তু শুরু করবে। ১৮৬০ সালে প্রকাশিত এই নীলদর্পণ নাটকটির আমরা জানি কাহিনীটা, অবশ্যই আমরা জানি নীলকর সাহেবদের অত্যাচার এবং তার থেকে বলিয়ান হয়ে তৎকালীন যে নীল চাষিরা কিভাবে তার যে একটা বিপ্লবাত্মক একটা বিদ্রোহ তৈরি করেছিল নীল চাষের বিরুদ্ধে, সেটা নিয়ে কিন্তু আমরা নীলদর্পণ নাটকটি অবশ্যই বর্ণিত। এবং নীলদর্পণ নাটকের একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, শুধুমাত্র কাহিনী বিশেষে নয়, তার অভিনয় প্রতিভাও এত এত দারুণ ছিল যে বিভিন্ন নাটকের এই প্রচণ্ড জনপ্রিয় একটা নাটক এবং তৎকালীন সময়ে এই নাটকের অভিনয় দেখে বিদ্যাসাগর এতটাই বিমুগ্ধ হয়ে গেছিলেন যে সেখানে সাহেব বলে যে সাহেবের চরিত্রটা অভিনয় করছিলেন তাকে চটি ছুঁড়ে মারা হয়েছিল, জুতো ছুঁড়ে মারা হয়েছিল, তাই তো। তো এতটাই বেশি তিনি কাহিনী বয়ান এতটাই অসামান্য এবং অবশ্যই চরিত্র চিত্রণটা তো রয়েছেই, এত বাস্তবিক, হ্যাঁ, এত বেশি অসামান্য ছিল আর কি। তো আমরা যেটা বললাম যে প্রত্যেকটা প্যারাতে তোমরা নীলদর্পণকে আলোচনা করলে, তারপরে তোমরা সধবার একাদশী নিয়ে আলোচনা করতে পারো, নবীন তপস্বিনী নিয়ে আলোচনা করতে পারো। প্রত্যেকটা প্যারাতে আলাদা আলাদা করে বিষয়টা নিয়ে, কাহিনীর সংক্ষেপ নিয়ে একটু আলোচনা করলে বা চরিত্র নিয়ে আলোচনা করলে, যেমন ধরো নীলদর্পণ নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে আমরা বললাম তোরাপ এবং রায়চরণী বলে যে চরিত্রগুলো রয়েছে সেটাও অসামান্য। এবং আমরা যদি দেখি সধবার একাদশী নাটকে নিমচাঁদ চরিত্রের একটা জায়গা রয়েছে, চরিত্র চিত্রণের একটা জায়গা যদি আলাদা করেও প্যারা করতে পারো, সেখানে প্রত্যেকটা নাটকের চরিত্রগুলো নিয়ে আলোচনা করতে পারো, কিংবা প্রত্যেকটা নাটককে প্যারা করে করে তার কাহিনী সংক্ষেপ বা তার কিছু চরিত্র দিকগুলো যদি তোমরা আলোচনা করতে পারো তাহলে ভালো হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি এই বিষয় গেল হচ্ছে গিয়ে আমাদের চরিত্র চিত্রণ বা কাহিনী সংক্ষেপ নাটকগুলো নিয়ে আলোচনা করলে। এরপর আমরা যদি চলে যাই, সেটা হচ্ছে গিয়ে নাট্যকারের নিজস্বতা, হ্যাঁ, নাট্যকারের ভাষা বৈশিষ্ট্য, তিনি কীরকমভাবে দেখতেন পৃথিবীকে, তার যে দর্শন, সেটা নিয়ে তোমরা একটু আলোচনা করতে পারো। শুধুমাত্র দীনবন্ধু মিত্রের ক্ষেত্রে কেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো, যখন তোমরা বাংলা সাহিত্যের ইতিহাসে নাটক
নাট্যকার লিখছো, কোনো কবি বা কোনো প্রাবন্ধিক সম্পর্কে লিখছো, তাহলে তার যে একটা নিজস্ব ভাবভঙ্গি সেটা নিয়ে একটা আলোচনা করতে পারো। যেমন এক্ষেত্রে আমি বলতে পারি যে মধুসূদনের সমকালীন হওয়া সত্ত্বেও দীনবন্ধু মিত্রের যে অসামান্যতা তার সেটা কোথায়? তার মধ্যে মধুসূদন দত্তের মধ্যে যে একটা মহাকাব্যিক ব্যাপ্তি ছিল, দীনবন্ধুর মধ্যে কিন্তু একটা বাস্তবিক জীবনবোধের কাছাকাছি একটা কি বলবো ধুলিমাটির গন্ধ পেয়েছে পাঠক, তাই না? এই প্রথম দীনবন্ধু মিত্রের হাত ধরেই কিন্তু বাংলা নাটক একেবারে বলা যেতে পারে এতটাই ব্যাপ্তি পেল, হ্যাঁ, মানে যেন মনে হলো যে একটা গণ আন্দোলনের জায়গা পৌঁছে গেল, তাই না? নাটক তার আগে পর্যন্ত একটা কুক্ষিগত একটা ছোট মানুষের হাতে ছিল, কিন্তু এই দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গণনাট্য আন্দোলনের একটা কিন্তু আঁচ পাচ্ছি, তাই তো? মানে প্রচুর মানুষের মধ্যে সে নাটকের বিষয় ছড়িয়ে যাচ্ছে, জনপ্রিয়তা পাচ্ছে, সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে এলিট ক্লাস অবধি তারা কিন্তু এই নাটকের মুগ্ধকর পাঠক হচ্ছেন এবং একেবারে নিচু তলা অবধি কিন্তু নাটককারের ভাবনা পৌঁছে যাচ্ছে এই ধরনের নাটকের দ্বারা। তো নীলদর্পণের এতটাই বেশি জনপ্রিয়তা যে তার পরবর্তী যে নাটকগুলো, যেমন ধরো নবীন তপস্বিনী যে নাটকটা রয়েছে, সেটা একটা রোম্যান্টিক নাটক। সেখানে একজন রাজা এবং তার স্ত্রী, তার মায়ের প্ররোচনায় তার গর্ভবতী স্ত্রী, মানে তার দ্বিতীয় স্ত্রী এবং তার মায়ের প্ররোচনায় তার গর্ভবতী স্ত্রীকে তাকে ঘর থেকে বার করে দেওয়া হয়, তার সন্ন্যাস যাপন, তার বিজয় বলে একটি পুত্র সন্তান জন্ম, তারপরে তার বিজয়ের যে পরবর্তীকালে পিতৃ পরিচয়ের উন্মেষ, হ্যাঁ। তো এই বিষয়গুলো এসেছে। এছাড়া আমরা দেখেছি বাদ বাকি তো সবই একেবারেই নীলদর্পণ বাদ দিয়ে ট্র্যাজেডির বিষয়টা, যদিও ট্র্যাজেডি বলা যায় না নীলদর্পণকে, কারণ এটা ট্র্যাজিক, কিন্তু ট্র্যাজেডির মধ্যে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাব কল্পনা থাকে সেটা হয়তো নীলদর্পণে অনুপস্থিত, এবং এটা হয়তো একটা ত্রুটি, কিন্তু এই ত্রুটি সত্ত্বেও বলতে হয় যে নীলদর্পণ একটি বাংলা সাহিত্যের অসামান্য সম্পদ। কারণ বাংলা সাহিত্যকে এবং বাংলা নাট্য সাহিত্যকে ঐতিহাসিকতা দান করেছে কিন্তু অবশ্যই নীলদর্পণ, তাই তো? তো শুধুমাত্র সাহিত্যের ছাত্রছাত্রী না হয়েও কিন্তু আমরা কিন্তু এটা জানতে পারি যে নীলদর্পণ নাটকের রচয়িতা কে, তাই তো? তো এবং পিএসসির তো খুবই একটা ফেভারিট টপিক হচ্ছে নীলদর্পণ, তাই না? যাই হোক, তো আমাদের যে বিষয়টা আমরা আবার ফিরে আসি, যে যখন আমরা নাটককার লিখব, তার ভাবনা, তার যে চরিত্র, যেই বললাম যে তার জীবনকে দেখার যে জায়গা, তার যে ভাষা, তার চরিত্রের যে ভাষা একেবারেই মাটির কাছের ভাষা এবং একেবারেই বাস্তবসম্মত একটা চেতনা রয়েছে এবং মানুষ খুব রিলেট করতে পারে, হ্যাঁ, খুব বেশি একাত্ম হতে পারে এই ধরনের চরিত্র সৃষ্টির মাধ্যমে বলো বা কাহিনী সৃষ্টির মাধ্যমে, হ্যাঁ। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমরা তোমাদের নোটের মধ্যে রাখবে। তো যখনই তোমরা লিখবে, তো আমি আরেকবার একটু সাম আপ করে দিই বিষয়টা কি, মানে দীনবন্ধু মিত্রের কথাই বলছি। ধরো এই ধরনের প্রশ্ন এলো যে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দীনবন্ধু মিত্রের অবদান লেখো, তাহলে অবশ্যই একটা ভূমিকা দেবে। বাংলা নাট্য সাহিত্যে তার আবির্ভাব কবে, কিভাবে, সেটা একটা বিষয়। তারপরে আমাদের একটা তালিকা দিতে হবে, তার নাট্যগ্রন্থ সমূহ বা তার রচনা সমূহের একটা তালিকা দিলাম, এবং সেই তালিকাকে নিয়ে আমরা প্রত্যেকটা ছোট ছোট একটা প্যারার মাধ্যমে সেটা নিয়ে কিন্তু আমরা অল্প অল্প করে আলোচনা করব, তার কাহিনীগত দিক, তার চরিত্রগত দিক নিয়ে, এবং উপসংহারে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে রচয়িতা, যে নাট্যকার, তার একটা দৃষ্টিভঙ্গি, তার জীবন সম্পর্কে ভাবনা এবং তার রচনার মাধ্যমে তার যে জীবন সম্পর্কে যে দর্শন ফুটে উঠেছে পাঠকের কাছে বা দর্শকের কাছে পৌঁছে গেছে, তার একটা কিন্তু ছোট্ট একটা জিস্ট কিন্তু আমাদের উপসংহারে দিতে হবে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি কিভাবে নোটটা তৈরি করব। শুধুমাত্র দীনবন্ধু মিত্র না, যে কোনো নোটের ক্ষেত্রে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো। এটা এই বিষয়টা করলে কি হবে, তোমাদের নোটটা একটু প্রিসাইজ হবে এবং সুন্দর হবে। শুধুমাত্র ইনফরমেশন না, একটা চেষ্টা করবে ভাষাগুলোও যেন সুন্দর হয়। খুব কঠিন ভাষা মানেই সুন্দর ভাষা, এটা কিন্তু একেবারেই নয়। সহজ সরল ভাষাতেও কিন্তু একটা সুন্দরভাবে লেখা যায়, একটা গ্রন্থন যেন থাকে লেখার মধ্যে, এবং অবশ্যই বানান ভুল কিন্তু করা যাবে না। বাংলা সাহিত্যের অপশনাল হিসেবে যদি তোমরা বেছে নিয়ে থাকো, বানান ভুল কিন্তু খুবই বাজে একটা বিষয়। বানান একেবারেই ভুল করবে না। যদি কোটেশন ব্যবহার করো, কোটেশনটা যদি ঠিকমতো মনে থাকে তবেই সেটা ব্যবহার করবে। আননেসেসারি অপ্রাসঙ্গিক কোটেশন দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে? তো এই বিষয়গুলো আরও ছোটো ছোটো টিপস নিয়ে আমি হাজির হব, কীভাবে প্রশ্ন উত্তর তোমরা লিখবে। অবশ্যই আমাদের অনলাইন পেড ব্যাচ তো রয়েছে, যারা জয়েন করছো তারা জানো যে আমার ক্লাসে কীভাবে ক্লাস করানো হয়। পেড ব্যাচ অবশ্যই, কিন্তু একেবারে নমিনাল একটা ফিজ রয়েছে।
সেখানে আমরা ক্লাসে আলোচনা করি, মক টেস্টের ব্যবস্থা রয়েছে। এছাড়া কিন্তু ক্লাসেই আমি নোট লিখিয়ে দিই। ঠিক আছে? আলাদা করে কোনো নোট দেওয়া হয় না। অবশ্যই শুধু নোট দেওয়া হয় না, ক্লাস করতে হবে। ঠিক আছে? তাহলে আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।